আলুর উৎপাদন খরচে তুলতে পারছেন না কৃষক। গলার কাটা হিমাগারে দ্বিগুণ ভাড়া, সংকট কাটার আশা কৃষি বিভাগের। চাষিদের বাজারে সরাসরি যুক্ত করার পরামর্শ। ফসলি জমিতে আবাসন বাণিজ্য, ঢাকায় আশঙ্কাজনক হারে কমছে চাষাবাদ। মেগা প্রকল্পে আগ্রহ থাকলেও নজর নেই খাদ্য উৎপাদনে। নীতিমালার ঘাটতির সুযোগ নিচ্ছে পুঁজিপতিরা। উপদেষ্টার কঠোর নির্দেশের একদিনেই সরিয়ে নেওয়া হচ্ছে চট্টগ্রাম কাস্টমস হাউসের অকশন শেডে থাকা গাড়িসহ স্ক্র্যাপ। বন্দরের কার্যক্রমে গতি বাড়ার আশা। পরিবেশ দূষণকারী ধনী দেশগুলোর কাছে বাংলাদেশের পাওনা $5.8 ট্রিলিয়ন অ্যাকশন এইডের প্রতিবেদন। উন্নয়নের নামে প্রায় $78 বিলিয়ন বিদেশি ঋণের ফাঁদে জর্জরিত। এবং ফেসবুকের লাইভ ভিডিওতে বড় পরিবর্তন আনছে মেটা। সরিয়ে ফেলা হবে 30 দিনের পুরনো সব ভিডিও। নতুন রিলে রূপান্তর করার সুযোগ পাবেন ব্যবহারকারীরা। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময় বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি কাজল আব্দুল্লাহ। দর্শক, অর্থ বাণিজ্যের পাশাপাশি আজ আমরা আলোচনা করব আলুর উৎপাদন খরচ, বাজার দর ও কৃষকের ন্যায্য মূল্য নিয়ে। আর এই জন্য আমাদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হয়েছেন বাংলাদেশ আলু রপ্তানিকারক সমিতির সভাপতি অধ্যাপক ডক্টর ফেরদৌসী বেগম। জনাব ফেরদৌসী, আপনাকে এ সময় বাণিজ্যে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আমরা আলোচনা করব, তবে দেখে আসবো এ সংক্রান্ত একটি প্রতিবেদন। অপরিকল্পিত বাজার ব্যবস্থাপনায় বরাবরই ক্ষতির মুখে কৃষক। গেল বছর আলুতে ভালো দাম পাওয়ায় এবার আবাদ বাড়িয়েছেন, কিন্তু উঠছে না উৎপাদন খরচও। অর্থনীতিবিদরা বলছেন, ন্যায্য দাম না পেলে ফসল ফলাতে নিরুৎসাহিত হবে কৃষক। দেশ পড়বে খাদ্য নিরাপত্তার ঝুঁকিতে। আসছে দিনগুলোতে আলুর দাম বাড়বে বলে আশা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের। মুন্সিগঞ্জ ঘুরে এসে রিপোর্ট করছেন MS আরেফিন। দেশে আলুর চাহিদার একটি বড় অংশের যোগান দেয় মুন্সিগঞ্জ। এই জেলার আলু মৌসুমের শেষ দিকে বাজারে ওঠে। গেল বছর ভালো দাম পাওয়ায় এবারে 2 একর বেশি জমিতে আলু আবাদ করেছেন সিরাজদি খান উপজেলার কৃষক মোজাম্মেল ব্যাপারী। তবে বাজারে দাম পড়ে যাওয়ায় লোকসানের শঙ্কায় এখন আলু তুলবেন কিনা ভাবছেন। সঙ্গে আছে কোল্ড স্টোরেজের ভাড়া বেড়ে যাওয়ার চাপও। কোল্ড স্টোরের ভাড়া এবার বলে বাড়াইব শুনতেছি। যা খরচ হয়েছে, বর্তমানে বাজার যেভাবে কমতেছে, এতে আশা করা যায় না যে চাষি লাভবান হবে। মুন্সিগঞ্জে যখন আলু চাষিরা ফসল তোলা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে, তখন আগাম আলু চাষের এলাকা ঠাকুরগাঁওয়ের কৃষকরা ইতোমধ্যেই পড়েছেন লোকসানে। সরকারি হিসেবে এবার কেজি প্রতি আলুর উৎপাদন খরচ 15 টাকা। তবে উত্তরবঙ্গের কৃষকরা জানাচ্ছেন তাদের খরচ প্রায় 20 টাকা, অথচ দাম মিলছে 10 থেকে 12 টাকা কেজি। এই আলু ঢাকায় পাইকারিতে 15 থেকে 17 টাকা ও খুচরায় বিক্রি হচ্ছে 20 থেকে 25 টাকায়। এই বছর এত লস, মানে কল্পনার বাইরে। বিঘা প্রতি 15,000, 20,000, কারো 30,000 টাকা উৎপাদন খরচ করতে ঘাটতি। সরকার যদি এর উপর ভিত্তি করে যদি কোনো পদক্ষেপ নেয়, কৃষকের হয়তো কিছু লাভ হইতো। আলুর দাম কেজিতে 20 টাকা না মিললেও গেল বছরের চেয়ে দ্বিগুণ 80 টাকা কেজি দরে কৃষককে বীজ আলু কিনতে হয়েছে। এছাড়া বেড়েছে সার, কীটনাশক সহ অন্যান্য উপকরণের দামও। এরপরও চলতি অর্থ বছরে দেশের ইতিহাসে রেকর্ড 5,24,000 হেক্টর জমিতে আলু চাষ হয়েছে। সামনে দাম বাড়বে বলে আশা করছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। একসাথে হয়তো অনেক কৃষক মার্কেটিং করায়, এই সমস্যাটা হয়েছে বাজারে অ্যাবিলিটির কারণে। কিন্তু যখন আলু কোল্ড স্টোরেজে ম্যাক্সিমাম আলু ঢুকে যাবে, তখন কিন্তু কিছুটা হইলেও কৃষক দাম বেশি পাবে। কৃষি অর্থনীতিবিদরা বলছেন, ফসলের ন্যায্য দাম পেতে কৃষকদের সরাসরি বাজারে যুক্ত করার পথ সহজ করতে হবে। সেক্ষেত্রে চুক্তিভিত্তিক কৃষি ব্যবস্থাপনার পরিসর বাড়ানোর পরামর্শ তাদের। চুক্তিভিত্তিক ফার্মিংটাকে উৎসাহিত করতে পারি, তাহলে আগামীতে কিন্তু ফসল সংরক্ষণেরও একটা ব্যবস্থা হবে এবং বাজার স্থিতিশীল ও কৃষকদেরকে ন্যায্য মূল্য নিশ্চিত করা যাবে। দেশে বার্ষিক আলুর চাহিদা প্রায় 90 লাখ টন। গত মৌসুমে আলু উৎপাদিত হয়েছিল 1,09 লাখ টনের কাছাকাছি। স্থানীয়ভাবে উৎপাদনের দিক থেকে চালের পরেই অবস্থান আলুর। পুষ্টির চাহিদা মেটাতে কৃষকের পরম যত্নে ফলানো এই আলুর দাম হঠাৎ কমতে শুরু করায় উৎপাদন খরচ উঠবে কিনা এ দুশ্চিন্তা মাথায় নিয়েই বাজারে যৌক্তিক মূল্য নির্ধারণের দাবি জানিয়েছেন আলু চাষিরা। MS আরেফিন, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। আমরা প্রতিবেদনটি দেখলাম, এবার চলে যাচ্ছে আলোচনায়। জনাব ফেরদৌসী, আমরা একটু শুরুতেই আলোচনা করতে চাই, সেটা হচ্ছে যে আলু তো আমাদের বছরের বছর উৎপাদন হয়ে আসে। কোনো বছর আমরা দেখি যে লক্ষ্যমাত্রা কমিয়ে ধরা হয় উৎপাদন বেশি হওয়ার কারণে, আবার কোনো বছর লক্ষ্যমাত্রা চেয়ে উৎপাদন কম হয়ে যাচ্ছে, আবার বেশি হচ্ছে। এই যে মানে রসায়ন
এবং মানে বলা চলে যে আলু পণ্য এবং হচ্ছে কৃষকের সবাই উচ্চ মূল্যের দামে পাওয়ার জন্য কিন্তু এই আবাদটা করছে, কিন্তু সবশেষে দেখা যায় যে তারা সেই উৎপাদন খরচও পেয়ে থাকে না। সেক্ষেত্রে আসলে সরকার কিংবা কৃষকের উভয় দিকে কি করণীয় আছে? জয়ফেরদৌসি, আমরা বলতে চাচ্ছিলাম যে সরকারের লক্ষ্যমাত্রা যেভাবে থাকে কৃষকরা আবাদ করে আলু, সেক্ষেত্রে বলা চলে যে উৎপাদন লক্ষ্যমাত্রা যখন বেশি থাকে তখনও বাজারে দেখি আমরা যে কম দামে বিক্রি হয়, আবার উৎপাদন লক্ষ্যমাত্রা যখন পূরণ হয় না তখন দেখি যে আমরা বেশি দামে বিক্রি হচ্ছে। আসলে এর সমন্বয় কিভাবে করা যায়? আসলে আলু আমাদের, আমি আজকে ধরেন 2009 থেকে আলু নিয়ে কাজ করছি। আলু আমাদের সবসময় উৎপাদনের অধিক থাকে। এই সময়টাতে আলুর দাম ইচ্ছাকৃতভাবে ফেলে দেয়, ইচ্ছাকৃতভাবে কম থাকে। এবং একটা চক্র আছে যারা কোল্ড স্টোরেজের মালিক এবং যারা হলো আপনার আলু কিনে কোল্ড স্টোরেজে রাখে। এই আলু কোল্ড স্টোরেজের মালিক এবং আলু কিনে যারা রাখে তাদের মধ্যে একটা ঘনিষ্ঠ সম্পর্ক আছে। তারা আলু কম দামে এখন কিনবে না, কিন্তু কম দামে কৃষকদের বাধ্য করবে, যেহেতু এটা কোল্ড স্টোরেজ প্রোডাক্ট, এটা মেয়ের পরে আর রাখা যাবে না, ঘরে কোনোভাবেই গরম পড়ে যাবে, ওনারা কিনে কোল্ড স্টোরেজে রেখে দেয় কম দামে। প্রথমে কিনতে চায় না, পরে কম দামে কিনে রাখে এবং একটা পর্যায়ে এসে গত 2 বছর ধরে, আগে কিন্তু এই কাজটা করেনি, গত 2 আলুর দাম বাড়িয়ে দেয়, 15 থেকে 20 লক্ষ টাকার জন্য ফেলে দেয়। সুতরাং সরকার যদি এই মুহূর্তে আলু বাধ্য করে যে 22 থেকে 23 টাকা আলু কিনবে এবং বিক্রি করবে পরে সেটা 35 টাকা, আমাদের এটা ক্যালকুলেশন করা আছে যে আলুটা এত দামে কিনে এত দামে বিক্রি করলে কৃষকও লাভবান হবে, সরকার এবং ওই কোল্ড স্টোরেজের মালিকরাও লাভবান হবে। আমরা একটু জানতে চাচ্ছিলাম যে আসলে যে দামে আলু নির্ধারণ করা হয় কিংবা বাজার তো মুক্ত বাজার অর্থনীতি, সেই মুক্ত বাজার অর্থনীতিতে চাষিরা কি করতে পারে? কৃষি অর্থনীতিবিদ থেকে শুরু করে সরকার বলে যে নির্দিষ্ট পরিমাণ আলু যদি যতটুকু লক্ষ্য দরকার আমাদের, যতটুকু প্রয়োজন, এর বেশি যাতে কৃষকরা না চাষ করে, সেক্ষেত্রে আসলে এই নির্দেশনা কতটুকু আসলে বলা চলে যৌক্তিকতা আছে, কি মনে করেন? না, এটা আপনি কৃষককে এটা বাধা দিতে পারবেন না। পৃথিবীর সব দেশে কৃষক তার এই অনুযায়ী, কৃষক তাদের পছন্দ অনুযায়ী করবে। এমন সরকার যদি নিয়ন্ত্রণ করতে পারে যে হ্যাঁ আমি আপনারা এই অঞ্চলে, যেহেতু উত্তরবঙ্গে আলুটা বেশি হয়, দক্ষিণবঙ্গে কম হয়, সেটা সরকার কৃষকের চয়েসের উপর অবশ্যই ছাড়তে হবে। কিন্তু সরকার যেরকম ধান চালের দাম বেঁধে দেয় সেরকম কিন্তু আলুর একটা দাম বেঁধে দিতে হবে, যেহেতু আলুটা কোল্ড স্টোরেজের জিনিস এবং কোল্ড স্টোরেজগুলি কতগুলো মানে একটা সুবিধাভোগী শ্রেণী এদের মালিক, এবং একটা কোল্ড স্টোরেজের মালিক ধরেন 4-5টা কোল্ড স্টোরেজের মালিক একদম, এদের সমিতি আছে। কৃষকদের এই ব্যাপারে কোনো সমিতি নেই। সুতরাং এই জোনিং করে দিয়ে, এটা জোনিং করে একবার কথা হয়েছিল যে নির্দিষ্ট করে দেওয়া, কিন্তু এটা আমার মনে হয় কোনো কৃষককে আপনি এটা পারবেন না, যেহেতু আমাদের কৃষকরা ওরকম সংঘবদ্ধ নয় এবং আজ পর্যন্ত এই ব্যাপারে কোনো কাজও সেরকম হয় নাই। সুতরাং এখানে আমাদের আগে কোল্ড স্টোরেজের মালিকদেরকে নিয়ন্ত্রণ করতে হবে এবং এই ফড়িয়া ব্যবসায়ী যারা আলুর সময় খাটে এদেরকে আগে নিয়ন্ত্রণ করতে হবে। এদেরকে যতক্ষণ না নিয়ন্ত্রণ করা যাবে ততক্ষণ কিন্তু এই ব্যাপারটা কিন্তু শুরু হবে না। আলুর যখন দাম পড়ে যায় তখন কিন্তু সবাই লস খায়, কিন্তু গত 2 বছরের ঘটনা এবং করোনার সময় একটু সামান্য ঘটনা ছাড়া আর আলু নিয়ে কিন্তু এই কাহিনীটা হয়নি। আলু সবসময়, আলুতে লস হয়েছে, আলু সবসময় একটা কোশ্চেনেবল, কিন্তু এখন সময় এসছে এই নতুন সরকার, আমি মনে করি এই নতুন সরকার কঠোর হস্তে এই বিষয়টা, এবং আমরা যারা অভিজ্ঞ তাদের নিয়ে কাজ করা উচিত। আমার মনে হয় এটা খুব জরুরি হয়ে গেছে। আলু কৃষকদেরকে জোনিং, এটা আপনাকে আগে থেকে তাদের সাথে কথা বলে তাদেরকে ঠিক করতে হবে, করেনি।
একটু যদি জানেন সেটা হচ্ছে যে আলু যে পরিমাণ আসলে উৎপাদন হয় সেক্ষেত্রে এই পরিমাণ আলুর বিপরীতে রপ্তানি এবং উৎপাদিত আলুর মধ্যে কত শতাংশ আমরা ময়েশ্চার কম এরকম উৎপাদন করতে পারছি এবং কতটা সম্ভাবনা রয়েছে ময়েশ্চার কম এরকম আলু রপ্তানির ক্ষেত্রে, যদি একটু বলেন, যেহেতু আপনি রপ্তানি কারক সমিতির সাথে দীর্ঘদিন ধরে যুক্ত আছেন। দেখুন, ময়েশ্চার আলু কম আলুর চাহিদা বাংলাদেশে রয়ে গেছে। আমাদের কয়েকটা জাত আছে, লেডি রোসেটা, তারপরে লরা, আবার আমাদের যে অ্যাস্টেরিক্স, এগুলো কিন্তু ময়েশ্চার কম এবং এই আলুগুলোতে চিপস ভ্যারাইটি আর প্রসেস ভ্যারাইটি। এখানে আমাদের বাংলাদেশে প্রচুর চাহিদা রয়ে গেছে। আমরা যেগুলো রপ্তানি করি সেগুলো টেবিল পটেটো রপ্তানি করি। আমরা সাধারণত ডায়মন্ড, আমাদের ড্রাই ম্যাটারের যে আলু সেগুলো অনেক বড় হইতে হয়। আমরা তো 6 মাস আলুটা ফলাই না, আমরা মাত্র 3 মাসের একটা শর্ট সিজন। এই সিজনে কিন্তু আমার আলুটা বড় করতে পারি না, আমরা হল্যান্ডের আলু বা অন্য দেশের আলুর মতো করতে পারি না। এখানে আমাদের একটা ক্লাইমেটিক ব্যারিয়ার রয়ে গেছে। কিন্তু আমাদের দেশে চাহিদার জন্য এই প্রসেস ভ্যারাইটি গুলো কিন্তু আমাদের দেশে যদি করা যায় ভালো করে, সেটা করা যায়। যেমন আমাদের লেডি রোসেটাটা এখন ভালো এখানে ইউজ হচ্ছে, লেস পটেটো হচ্ছে এই লেডি রোসেটা দিয়ে। তো এটা এখন এই গত 2-3 বছর ধরে এই কাজটা ভালো হচ্ছে। কিন্তু আমার কথা হলো আমাদের তো একটা ক্লাইমেটিক ব্যারিয়ার রয়ে গেছে। এটা বলবো যে আমাদের বাজার খুব ছোট, আমাদের বাজার শুধু মালয়েশিয়া ভিত্তিক আর হলো আপনার কিছু সিঙ্গাপুর, দুবাইতে ছোট আলুটা যায়। তো আমরা কম্পিটিশন করি ভারত এবং পাকিস্তানের সাথে। জুলাই মাস থেকে আবার চায়নার সাথে কম্পিটিশন করি। আমাদের রেট অনেক বেশি, আমাদের ট্রান্সপোর্ট রেট অনেক বেশি, আমাদের হ্যান্ডলিং রেট অনেক বেশি। আর আমাদের টিপ ছাড়া কোনো বাজার তৈরিতে কোনো কাজ করে না। আর আমাদের এখানে একটা প্রবলেম রয়ে গেছে, আমরা ইউরোপে আলু পাঠাতে পারি না, কারণ ইউরোপের ম্যাক্সিমাম আলু দেশেই আলু হয়। আমরা ইউরোপ তো আলুর সবচেয়ে বড় বাজার, সেখানে কিন্তু আমাকে যদি একটু বলেন যে গত অর্থ বছর 23-24 অর্থ বছর যদি একটু বলি আমরা, সেটি হচ্ছে যে আমরা দেখেছি যে প্রায় 11,000 মেট্রিক টনের মতো, তার চেয়ে বেশি আলু রপ্তানি আমরা করেছি। আবার শেষ চলতি অর্থ বছর যেটি চলছে সেটি যদি বলি আমরা প্রায় 98,000-এর মতো আমরা কিন্তু 98,000 মেট্রিক টন কিন্তু আমরা আমদানি করেছি। এবং এবছর চলতি অর্থ বছর 6 মাস পর্যন্ত বলা চলে যে এখন পর্যন্ত 4,500 মেট্রিক টন আমরা আলু এক্সপোর্ট করতে পেরেছি। সেক্ষেত্রে আসলে এই যে সমন্বয়, বলা চলে একদিকে উৎপাদন বেশি, আবার আমদানি করতে হচ্ছে, এরপর আমরা রপ্তানি করছি, আসলে এখানে কি ডেটা কিংবা তথ্য যেটি বলি সেখানে কি কোনো ভুল আছে কিংবা তথ্যে কোনো গরমিল আছে কি মনে করেন? না, তথ্যের কোনো গরমিল নেই। আসলে এটা হলো সদিচ্ছার গরমিল। আমরা আলু থাকতে, আমি নিজে বাণিজ্য মন্ত্রণালয়ে ছুটি করেছি, বলেছি সরকারের, যখন সরকার শপথ গ্রহণ করে তারপর পরই যখন আলু আমদানির সিদ্ধান্ত নেয়, আলুর দাম বেড়ে যাওয়া, তখন আমি কোল্ড স্টোরেজের লিস্ট দিয়ে বলেছি আপনারা আসেন আমার সাথে, দিয়ে আলু ছেড়ে দেন, অন্তত 10টা করলে ছাড়েন, 20টা ছাড়েন। কিন্তু ওনারা আলু রপ্তানিকারক সমিতি, আলু কোল্ড স্টোরেজ মালিক সমিতির কাছে কেন জিম্মি হয়ে গেলেন, ওনারা এই আলুগুলো ছাড়লেন না। কিন্তু ঠিকই আলু ফেলানো হয়েছে, ঠিকই আলু আমদানি করা হয়েছে। আমাদের ভারত থেকে আমদানি করা, তারাও আলু নিয়ে প্রবলেমে থাকে। মালদার কৃষকদের দেখেছি যেখান দিয়ে আলুটা আমদানি হয়, আমি নিজে গিয়ে দেখেছি মালদার কৃষকরা সাফার করে, তখন তারা আমাদের এখানে আলু পাঠানোর জন্য একটা চাপ প্রয়োগ করে, আমাদের সরকার তখন অতি স্বীকার করে সেটা আনে। কিন্তু আমার কথা হলো এই আলুটা যদি আমাদের নিজস্ব ব্যবস্থাপনা ঠিক থাকতো, আমাদের মনিটরিংটা সিস্টেমটা তো আমাদের করতে হতো না। এবং আর রপ্তানি যেটা বলছেন, আমি আগেই বলেছি যে রপ্তানি বাজার আমাদের খুব ছোট। গত বছর কৃত্রিম সংকট
জনাব ফেরদৌসী, আমরা আলোচনার শেষ পরে চলে আসছি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আলোচনায় যুক্ত হওয়ার জন্য। দর্শক, আলোচনা করছিলাম আলু উৎপাদন, বাজার দর এবং কৃষকের ন্যায্য পাওনা নিয়ে। আমাদের সাথে যুক্ত ছিলেন আলু রপ্তানিকারক সমিতির সভাপতি অধ্যাপক ফেরদৌসী। যাচ্ছে পরের সংবাদে। চলতি মাসের প্রথম 15 দিনে দেশে এসেছে 131 কোটি 22 লাখ ডলারের প্রবাসী আয়। এই তথ্য জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। গড় হিসাবে দৈনিক এসেছে 8 কোটি 75 লাখ ডলার করে। জানুয়ারি মাসে গড়ে দৈনিক প্রবাসী আয় এসেছে 7 কোটি 5 লাখ ডলার। ফেব্রুয়ারির 15 দিনের রেমিটেন্সের মধ্যে সরকারি ব্যাংকের মাধ্যমে এসেছে 46 কোটি 66 লাখ ডলার। বেসরকারি বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে 75 কোটি 39 লাখ ডলার। দেশের রিজার্ভ যখন চাপে তখন গেল আগস্ট থেকে টানা 6 মাস ধরে 2 বিলিয়ন ডলারের বেশি প্রবাসী আয় দেশে আসছে। এর মধ্যে গেল ডিসেম্বরে ছাড়িয়ে গেছে 263 কোটি ডলার। এবার বন্দর বাণিজ্যের খবর। চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দরে আমদানি রপ্তানি কার্যক্রমে অন্যতম বাধা সড়কে তীব্র যানজট। অপ্রশস্ত রাস্তা হওয়ায় পণ্য বহনকারী ট্রাকগুলো আটকে থাকে দীর্ঘ সময়। এতে বাধাগ্রস্ত হচ্ছে বাণিজ্য। বিস্তারিত জানাতে সোনা মসজিদ স্থলবন্দরে আছেন সহকর্মী জাহাঙ্গীর আলম। সরাসরি যাচ্ছে তার কাছে। সোনা মসজিদ স্থলবন্দর ভৌগোলিক কারণেই আসলে আমদানি রপ্তানির জন্য অত্যন্ত উপযোগী এবং এখানকার দূরত্ব, ভারতের সাথে আমদানি রপ্তানি কার্যক্রমের যে দূরত্ব সেটিও আসলে কমে আসে এখানকার স্থলবন্দরের আমদানি রপ্তানি কার্যক্রমে। কিন্তু গত এতগুলো আসলে সুযোগ সুবিধা থাকার পরেও, ভৌগোলিক সুবিধা পাওয়ার পরেও আসলে গত 3 বছর ধরে আমরা দেখছি যে রাজস্ব আদায়ে ব্যাপক ধস নেমেছে। শুধুমাত্র এই অর্থ বছরের যদি কথা বলি, আমরা চলতি অর্থ বছরের 7 মাসেই আমরা দেখছি প্রায় 150 কোটি টাকা রাজস্ব ঘাটতি হয়েছে। এবং এখানকার আমদানি রপ্তানিকারক যারা রয়েছেন, ব্যবসায়ীরা রয়েছেন, তাদের একটাই আসলে অভিযোগ বা তাদের একটাই বিষয় তারা বারবার করে বলছেন যে এখানকার সড়ক যে ব্যবস্থাপনা অর্থাৎ যাতায়াতের যে বিষয় সেটি আসলে ভোগান্তির কারণেই মূলত এখানে আমদানি রপ্তানি কার্যক্রম কমে আসছে। বিশেষ করে এখানকার ব্যবসায়ীরা যেটি বলছেন যে ফল আমদানি একেবারে শূন্যের কোঠায় নেমে এসেছে। গত 3 বছর ধরে কোনো রকমভাবেই ফল আমদানি হচ্ছে না এবং উচ্চ মূল্যের যে শুল্ক ফলে আছে এবং বিশেষ করে কৃষি পণ্য, এরপর হচ্ছে মশলা জাতীয় পণ্য, সেসব পণ্যগুলো আসলে একেবারেই খুবই উল্লেখযোগ্য হারে কমে গেছে, যার কারণেই রাজস্ব আদায়ে ব্যাপক ধস নেমেছে। আরেকটা বিষয় যদি বলি, এখানকার বিশেষ করে ভারতীয় যে পণ্যবাহী ট্রাকগুলো আসে এখানে, সে ট্রাকগুলোর আসলে দৈর্ঘ্যে প্রস্থে অনেক বড় হওয়ার কারণে সড়কেও আসলে খালি ট্রাক যারা ফেরত যায় আবার সেই ট্রাকগুলো আসলে চলাফেরায় খুব এক ভোগান্তি পোহাতে হয়। আমরা দেখেছি গত 20, 21, 22 অর্থ বছরে করোনাকালীন সময়ে, সে সময়েও আমরা দেখেছি যে এখানে প্রায় 150 কোটি টাকা রাজস্ব উদ্ধৃত হয়েছে। সে জায়গা থেকে আসলে আমদানি রপ্তানিকারক এবং ব্যবসায়ীরা তারা বলছেন যে সড়কের যদি ব্যবস্থাপনা সঠিক করা না যায় এবং 4 লেনে যদি উন্নীত করা না যায়, সেক্ষেত্রে আসলে এই রাজস্ব ধস কিন্তু চলতে থাকবে এবং তারা প্রত্যাশা করছেন দ্রুত তারা এই সড়কটি, সোনা মসজিদ সড়কটি 4 লেনে উন্নীত করা হবে এবং সেটি হলে আসলে রাজস্ব আদায় আবারও উন্নতি লক্ষ্য করা যাবে, এমনটাই বলছেন তারা। তো এই ছিল চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দর থেকে আমার কাছে সর্বশেষ। আমদানি রপ্তানি এবং অবকাঠামোগত অবস্থা জানতে এতক্ষণ সরাসরি ছিলাম সোনা মসজিদ স্থলবন্দরে। দেখছেন এই সময় বাণিজ্য। ধনী ও দূষণকারী দেশগুলোর কাছে বাংলাদেশের 5.8 ট্রিলিয়ন মার্কিন ডলার পাওনা বলে এক প্রতিবেদনে জানিয়েছে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা অ্যাকশন এইড ইন্টারন্যাশনাল। অথচ সেই অর্থ পরিশোধ না করে উল্টো উন্নয়নের নামে প্রায় 78 বিলিয়ন ডলার বিদেশি ঋণের ফাঁদে বাংলাদেশকে জর্জরিত করছে উন্নত দেশগুলো। জরুরি ভিত্তিতে এই বিদেশি ঋণ মওকুফের আহ্বান এবং বৈশ্বিক অর্থনৈতিক ন্যায় বিচারের উপর জোর দেওয়া হয়েছে সংস্থাটির প্রতিবেদনে। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশের জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব আরও গভীর ও বিপজ্জনক। শিল্পোন্নত দেশগুলোর কারণে বৈশ্বিক তাপমাত্রা বেড়েছে, যার কারণে 2050 সালের মধ্যে দেশের প্রায় 17% ভূমি সমুদ্রপৃষ্ঠের নিচে চলে যেতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। এতে প্রায় 2 কোটি মানুষ বাস্তুচ্যুত হতে পারেন। পরিবেশ দূষণের এই প্রভাব বিবেচনায় ধনী ও দূষণকারী দেশগুলোর কাছে বড় অঙ্কের অর্থ পাওনা হয়েছে বাংলাদেশ।
সম্প্রতি একটি বিশেষ প্রতিবেদন প্রকাশ করে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা অ্যাকশনএইড ইন্টারন্যাশনাল। এতে বলা হয়, ধনী ও দূষণকারী দেশগুলোর কাছে 5.8 ট্রিলিয়ন মার্কিন ডলার পাওনা বাংলাদেশ, অথচ সেই অর্থ পরিশোধ না করে উল্টো উন্নয়নের নামে প্রায় 78 বিলিয়ন ডলার বিদেশি ঋণের ফাঁদে বাংলাদেশকে জর্জরিত করছে উন্নত দেশগুলো। প্রতিবেদনের সমীক্ষায় দেখা যায় 2024 সালে বিশ্বের 54টি নিম্ন আয়ের দেশ বিদেশি ঋণের ফাঁদে জর্জরিত। দেশগুলো জাতীয় উন্নয়ন বিসর্জনের বিনিময়ে ধনী দেশগুলোর কাছে পরিশোধ করেছে 138 বিলিয়ন ডলার। সমীক্ষা আরও বলছে, জলবায়ু দূষণের ক্ষতিপূরণ হিসেবে বাংলাদেশ সহ নিম্ন ও মধ্য আয়ের দেশগুলোর কাছে 107 ট্রিলিয়ন ডলার ঋণী ধনী দেশগুলো, যা নিম্ন ও মধ্য আয়ের দেশগুলোর বিদেশি ঋণ 1.45 ট্রিলিয়ন ডলারের তুলনায় 70 গুণ বেশি। অ্যাকশনএইডের প্রতিবেদনে বলা হয়েছে, ধনী দেশগুলো বেসরকারি ঋণদাতা এবং বৈশ্বিক আর্থিক প্রতিষ্ঠানের কাছে বিদেশি ঋণ পরিশোধ করতে গিয়ে জাতীয় স্বাস্থ্য, শিক্ষা এবং জলবায়ু কর্মসূচি সহ অপরিহার্য সরকারি সেবা থেকে বঞ্চিত হচ্ছে বাংলাদেশ। জরুরি ভিত্তিতে এই বিদেশি ঋণ প্রত্যাহারের আহ্বান এবং বৈশ্বিক অর্থনৈতিক ন্যায় বিচারের উপর জোর দিয়েছে সংস্থাটি। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। শিল্প কারখানা ও আবাসনের চাপে ঢাকা জেলায় এখন কৃষি জমির দেখা মিলছে কেবল নবাবগঞ্জ ও দোহারে। গত এক যুগে রাজধানীকে ঘিরে কয়েকটি মেগা প্রকল্প বাস্তবায়িত হলেও নজর দেওয়া হয়নি খাদ্য উৎপাদন প্রক্রিয়ায়। বিশেষজ্ঞরা বলছেন, রাজুকের বিশদ অঞ্চল পরিকল্পনায় কৃষি এলাকা চিহ্নিত করা থাকলেও উন্নয়নের সুনির্দিষ্ট নীতিমালা না থাকার সুযোগ নিচ্ছেন পুঁজিপতিরা। আশরাফুল ইসলামের ছবিতে আসিফ মোহাম্মদ সিয়ামের রিপোর্ট। এ যেন আবাদি জমিতে বিলবোর্ডের চাষ। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের কোল ঘেঁষে ফসলি জমি গ্রাস করছে আবাসন বাণিজ্য। কেউ জমি কিনে, কেউ বা জমি ভাড়া নিয়েই বসিয়েছেন স্ব স্ব প্রতিষ্ঠানের বিলবোর্ড। সাইনবোর্ড লাগাইছে না, আপনি বছর টাকা দেয় সাইনবোর্ড লাগাতে দিয়েছি। সেচের পানির পথ বন্ধ হয়েছে বালু ফেলে, শুকিয়ে পড়ে আছে কোনো চাষের জমি, কোনোটা পরিণত হয়েছে ডোবায়। আমি তো এখানে জমি বুনতাম, আর 40 পাখি জায়গায় বুনতাম, ওই যে চক আছে সব বুনতাম। পানি যা না দেখে চকে পানি। জমি বিক্রি করে ভূমি মালিকরা লাভবান হলেও কাজের খোঁজে যাযাবর হচ্ছেন ধান চাষিরা। নিরুপায় হয়ে যোগ দিচ্ছেন অন্য পেশায়। আমরা না খাইয়ে তো মরণ লাগবো, এই কৃষকই তো আমরা কৃষক করে কৃষি করি আমরা খাই। ঢাকা জেলা প্রশাসকের তথ্য মতে ঢাকা জেলার কেবল নবাবগঞ্জ ও দোহার উপজেলায় রয়েছে কৃষি জমি। কোনো মেগা প্রকল্পের ছোঁয়া এখনো পড়েনি বিধায় জমিগুলো টিকে আছে বলে মন্তব্য স্থানীয়দের। কৃষকদের অভিযোগ, সরকারের পক্ষ থেকে মেলে না পর্যাপ্ত সহযোগিতা, সাহায্যের প্রতিশ্রুতিতে ব্যক্তিগত তথ্য নিলেও পৌঁছায় না কৃষকের দোরগোড়ায়। 20 জনের গম দেওয়ার কথা ছিল, আমরা গম বুনতাম, এই সমস্ত জমি আমরা গম বুনি। সেই গম হঠাৎ করে একদিন শুনলাম যে গম নাই, গম বিক্রি হয়ে গেছে, গম বিল হয়ে গেছে। আমাদের কাগজপত্র নিছেন 6 মাস আগে, তা আমাদের কাগজপত্র নিয়ে সেরে তো আমাদের গমটা দিলেন না, আমাকে ঘুরাইলেন। জমি তৈরি করে রাখলাম, আর সার দিবেন, বীজ দিবেন, আমরা বুনুম, তো এখন আমরা কি করুম? কিছু করার নাই। গেল এক যুগে বেশ কয়েকটি মেগা প্রকল্প বাস্তবায়িত হয়েছে ঢাকা ঘিরে, অথচ কৃষিভিত্তিক নগর বাস্তবায়নের ক্ষেত্রে বাজেটের সীমাবদ্ধতাকেই দায়ী করলেন রাজুক কর্মকর্তা। অধিগ্রহণ করতে গেলে আমাদের প্রায় 24,000 কোটি টাকার মতো লাগবে। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের নিজস্ব ফান্ড থেকে এত বড় ব্যয় নির্ধারণ করা অনেক চ্যালেঞ্জের বিষয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, ঢাকা জেলার মোট খাদ্য চাহিদা 5,19,397 মেট্রিক টন, যার মাত্র অর্ধেক উৎপন্ন হয় এই জেলায়। পরিকল্পনাবিদরা বলছেন, এমন পরিস্থিতিতে দাঁড়িয়েও ঢাকা কেন্দ্রিক অর্থ উৎপাদনকারী প্রকল্পের দিকে মুখিয়ে সরকার, যার বলি হচ্ছে কৃষি জমি। ড্যাপের মধ্যে সব চিহ্নিত করার পরেও সেগুলোর প্রোটেকশনের যে জায়গা, যে চাবি, সেখানে পুরাট শুভঙ্করের একটা ফাঁকি দিয়ে রাখলো। সেটা কি? শর্ত সাপেক্ষ উন্নয়ন। সরকারও কোনো এক অযাচিত কারণে ঢাকা কেন্দ্রিকতা বাড়িয়ে সমস্ত প্রকল্প ঢাকা কেন্দ্রিকতার মধ্যে দিয়ে কৃষি জমিগুলি ধ্বংস করার অন্যান্য আনুষঙ্গিক প্রণোদনাগুলো তৈরি করছে, ইতিবাচকভাবে না, নেতিবাচকভাবে। বিশেষজ্ঞদের মতে, রাজুকের বিশদ অঞ্চল পরিকল্পনায় কৃষি এলাকা চিহ্নিত করা থাকলেও উন্নয়নের সুনির্দিষ্ট কোনো নীতিমালা না থাকার সুযোগ নিচ্ছে পুঁজিপতিরা। ঢাকাকে ঘিরে আছে নানা উন্নয়ন প্রকল্প, আছে মোটা অঙ্কের বাজেট। কেবল বাদ পড়েছে খাদ্যের ঘাটতি মেটাতে স্বনির্ভরতার প্রচেষ্টা, যার সুযোগ নিচ্ছে ভূমিক্ষেকরা আর ভুক্তভোগী সাধারণ কৃষক থেকে সবাই। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা। ঈদ উৎসবে ওয়ালটন পণ্য কিনে আবারও মিলিয়নিয়ার হওয়ার সুযোগ পাবেন ক্রেতারা। এ লক্ষ্যে দেশব্যাপী ডিজিটাল ক্যাম্পেইন সিজন 22 শুরু করেছে প্রতিষ্ঠানটি।
বুধবার রাজধানীতে ওয়ালটন কর্পোরেট অফিসে ক্যাম্পেইনের উদ্বোধনী অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়। যে কোনো ওয়ালটন প্লাজা ও পরিবেশক শোরুম থেকে ফ্রিজ, এয়ার কন্ডিশনার, ওয়াশিং মেশিন অথবা বিএলডিসি ফ্যান কিনে ক্রেতারা পেতে পারেন 10 লাখ টাকা। এছাড়াও রয়েছে লক্ষাধিক টাকার ক্যাশ ভাউচার সহ নিশ্চিত উপহার। চলতি বছরের 20 ফেব্রুয়ারি থেকে ঈদুল আজহা পর্যন্ত এ সুবিধা পাবেন ক্রেতারা। মোবাইল আর্থিক সেবা খাতকে আরও সুরক্ষিত করতে এবং অপরাধমূলক কর্মকাণ্ডে এর ব্যবহার প্রতিরোধে দেশজুড়ে ধারাবাহিক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই ও বিকাশ। পিবিআইয়ের সহযোগিতায় 14টি কর্মশালার মাধ্যমে 42টি জেলার 450 জন তদন্ত কর্মকর্তা এতে অংশ নেন। মঙ্গলবার রাজধানীর একটি কনভেনশন সেন্টারে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস এর অপব্যবহার তদন্ত ও প্রতিরোধ শীর্ষক এই কর্মশালার সমাপনী অনুষ্ঠান হয়। এতে প্রধান অতিথি ছিলেন পিবিআই প্রধান অতিরিক্ত আইজিপি মোহাম্মদ মুস্তফা কামাল। সাশ্রয়ী মূল্যে কৃত্রিম বুদ্ধিমত্তার ফিচার সমৃদ্ধ নতুন আইফোন বাজারে আনলো বিখ্যাত নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপল। চীন ও ভারতের মতো দেশের মধ্যবিত্ত গ্রাহকদের আকর্ষণ করতে আইফোন 16E নামের এই স্মার্টফোনটি বাজারে আনা হয়েছে। স্যামসাং ও হুয়াওয়েকে টেক্কা দেবে এই ফোন। নতুন ফোনটির ন্যূনতম দাম $599। অ্যাপল জানিয়েছে আইফোন 16-এর মতোই প্রসেসর ও স্টোরেজ রয়েছে এই নতুন ফোনে, তবে ক্যামেরা ফিচার আইফোন 16-এর তুলনায় কিছুটা কম। 21 ফেব্রুয়ারি থেকে বিশ্বের 59টি দেশে মোবাইল ফোনটি প্রি অর্ডারের জন্য উন্মুক্ত থাকবে বলে জানিয়েছে অ্যাপল। নানা জটিলতায় চট্টগ্রাম কাস্টমস হাউজের অকশন শেডে 12 বছরের বেশি সময় পড়ে থাকা গাড়ির স্ক্র্যাপ সহ নিলামের নানা পণ্য মাত্র একদিনেই সরিয়ে নেওয়া হচ্ছে। নৌপরিবহন উপদেষ্টার কঠোর নির্দেশনা পেয়ে শুরু হয়েছে শত শত টন স্ক্র্যাপ সরিয়ে নেওয়ার কাজ। নুরজামাল আতিকের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। ক্রেন লাগিয়ে ট্রাকে তুলে নেওয়া হচ্ছে চট্টগ্রাম কাস্টমসের অকশন শেডের সামনে পড়ে থাকা 74টি গাড়ির কাটা টুকরো। বছরের পর বছর এসব পণ্য নিলামে বিক্রির জন্য রাখা হয়েছিল অকশন শেডে, আবার কিছু পণ্যের নিলামও সম্পন্ন হয়েছিল। কিন্তু আইনি জটিলতায় পণ্যগুলো সরানোর ক্ষেত্রে দীর্ঘসূত্রিতার সৃষ্টি হয়। তবে শেষ পর্যন্ত নৌ পরিবহন উপদেষ্টা সাখাওয়াত হোসেনের কঠোর নির্দেশনায় শুরু হয়েছে 24 ঘন্টার মধ্যে স্ক্র্যাপ অপসারণের প্রক্রিয়া। সফরে এসে স্পষ্ট নির্দেশনা দিয়ে গেছেন যে এগুলো উনি আর দেখতে চান না। অনেক দিনের পুরনো অনেক গাড়ি, স্ক্র্যাপ সহ বিভিন্ন ধ্বংসযোগ্য মালামাল এগুলো দ্রুত সরানোর জন্য উনি নির্দেশনা দিয়ে গেছেন, যাতে পোর্টটা এফিশিয়েন্টলি হ্যান্ডেল করতে পারে, স্পেসটা যেন অন্য কাজে ব্যবহার করা যায়, পোর্ট যেন রাজস্ব পায়। মামলা জটিলতায় একদিকে বন্দরে বিভিন্ন শেডে কয়েকশো গাড়ির পাশাপাশি হাজার হাজার নিলামযোগ্য কন্টেনার পড়ে আছে নিষ্পত্তির অপেক্ষায়। অকশন শেড খালি করতে না পারায় সেগুলো বন্দরের জন্য গলার কাটা হয়ে দাঁড়ায়। এ নিয়ে বন্দর ও কাস্টমসের মধ্যে একাধিকবার চিঠি চালাচালিও হয়েছে। তবে শেষ পর্যন্ত অকশন শেডের এসব স্ক্র্যাপ সরিয়ে নেওয়া হলে বন্দরের নিলামের পণ্য নিয়ে আসা হবে এখানে, এমনটি জানালেন চট্টগ্রাম কাস্টম হাউসের এ কর্মকর্তা। উপদেষ্টা মহোদয়ের যে সিদ্ধান্ত সেটা বাস্তবায়নের জন্য আমরা তড়িৎ এখানে কার্যক্রম গ্রহণ করি। খালাস করার পরে যে জায়গাটা স্থানটা হবে সেখানে অন্যান্য মালামাল আমরা রাখতে পারবো বলে আশা করছি। বিদেশ থেকে আমদানি করা যে কোনো পণ্য 30 দিন পর্যন্ত বন্দরে ছেড়ে রাখার সুযোগ পায় আমদানিকারক। তবে এর মধ্যে পণ্য ডেলিভারি না নিলে তার নিলামের জন্য কাস্টমসকে হস্তান্তর করে বন্দর কর্তৃপক্ষ। কিন্তু আমদানিকারক আইনের আশ্রয় নিলে সেগুলো আর নিলামে বিক্রি করা যায় না। গাড়ি হিসেবে বন্দরে শেডে পড়েছিল অন্তত 12 বছর, আর স্ক্র্যাপ হিসেবে কাটার পর এই অকশন শেডে 6 মাস। তবে উপদেষ্টার কঠোর নির্দেশনা আসার পর একদিনের মধ্যেই অপসারণ করা হচ্ছে গাড়ির স্ক্র্যাপ হিসেবে কাটা এসব জঞ্জাল। চট্টগ্রাম কাস্টম হাউসের অকশন শেড থেকে কমল দে, সময় সংবাদ। 21 ফেব্রুয়ারিকে সামনে রেখে মৌসুমের শেষ বাজারে ফুলের ভালো দাম পেয়েছেন যশোরের গদখালির ফুল চাষিরা। গাঁদা, গ্লাডিওলাস সহ বিভিন্ন ফুল বাড়তি দামে বিক্রি করতে পেরে খুশি বিক্রেতারা। চাষি ও ব্যবসায়ী নেতাদের দাবি, পুরো মৌসুমে অন্তত 150 কোটি টাকার ফুল বিক্রি হয়েছে। আবুল কালাম আজাদের ছবি ও জুয়েল মৃধার তথ্য নিয়ে রিপোর্ট।
21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘিরে বৃহস্পতিবার সকাল থেকেই জমজমাট যশোরের গদখালির ফুলের বাজার। শেষ মুহূর্তে বেচাকেনায় ব্যস্ত চাষিরা। গত 3 দিন ধরে ফুলের ঊর্ধ্বমুখী দামে খুশি কৃষক। তারা জানান 2 সপ্তাহ আগে যে গ্ল্যাডিওলাস অল্প দামে বিক্রি হয়েছে তা শেষ বাজারে 8 থেকে 15 টাকা পর্যন্ত বিক্রি হয়েছে। আগে প্রতি হাজার গাঁদা 300 টাকায় মিললেও এখন বিক্রি হচ্ছে 800 থেকে 1300 টাকা দরে। 21শে ফেব্রুয়ারি উপলক্ষে গাঁদার বাজার খুবই ভালো, আলহামদুলিল্লাহ। দাম এভাবে ভালো থাকে তাইলে দেখা যাচ্ছে 1 লাখ 1.5 লাখ টাকা বিক্রি হয় বিঘায়। 1,10,000 টাকার মতো আমি ফুল বিক্রি করেছি, ওখান থেকে আমার 1,05,000 টাকার মতো খরচা আছে। ধান পাটের থেকে এই ফুলের টাকাই বেশি। দেশি গোলাপ চায়না গোলাপ দিয়ে 28 কাটা করেছি, এবছর উৎপাদন হয়েছে বেশি। এদিকে ব্যবসায়ী নেতাদের দাবি চলতি মৌসুমে অন্তত 150 কোটি টাকার ফুলের বাণিজ্য হয়েছে। 21শে ফেব্রুয়ারি উপলক্ষে বাজার চলতেছে উৎসবমুখর, চাষিরা খুব ভালো দামে ফুল বিক্রয় করতেছে, কারণ ফুলের চাহিদা অনেক বেশি। ডিসেম্বর থেকে এই পর্যন্ত আজকে শেষ বাজার আমরা 150 কোটি টাকার মতো ফুল বিক্রয় এখান থেকে করছে। কৃষি বিভাগের তথ্য মতে যশোরের প্রায় 600 হেক্টর জমিতে বাণিজ্যিকভাবে 13 ধরনের ফুলের চাষ হয়। সময় সংবাদ, যশোর। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের লাইভ ভিডিওতে বড় ধরনের পরিবর্তন আনছে মেটা। মঙ্গলবারই ঘোষণা দেয় প্ল্যাটফর্মটি, যা বুধবার থেকে কার্যকর হবে। এই পরিবর্তনের অংশ হিসেবে বর্তমানে 30 দিনের পুরনো সব লাইভ ভিডিও প্ল্যাটফর্ম থেকে সরিয়ে ফেলা হবে। পুরনো লাইভ ভিডিওগুলো মুছে ফেলার ব্যবহারকারীরা একটি নোটিফিকেশন পাবেন। 90 দিনের মধ্যে তারা সিদ্ধান্ত নিতে পারবেন। একই সঙ্গে ভিডিওগুলোকে নতুন রিলে রূপান্তর করা যাবে, ডিভাইসে ডাউনলোড অথবা ক্লাউডে সংরক্ষণ করা যাবে। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। আলুর উৎপাদন খরচে তুলতে পারছেন না কৃষক, গলার কাটা হিমাগারের দ্বিগুণ ভাড়া। সংকট কাটার আশা কৃষি বিভাগের, চাষিদের বাজারে সরাসরি যুক্ত করার পরামর্শ। ফসলি জমিতে আবাসন বাণিজ্য, ঢাকায় আশঙ্কাজনক হারে কমছে চাষাবাদ। মেগা প্রকল্পে আগ্রহ থাকলেও নজর নেই খাদ্য উৎপাদনে। নীতিমালার ঘাটতির সুযোগ নিচ্ছে পুঁজিপতিরা। এবং উপদেষ্টার কঠোর নির্দেশের একদিনেই সরিয়ে নেওয়া হচ্ছে চট্টগ্রাম কাস্টম হাউজের অকশন শেডে থাকা গাড়ি সহ স্ক্র্যাপ। বন্দরের কার্যক্রমে গতি বাড়ার আশা। এই ছিল এই সময় বাণিজ্যে, সঙ্গে থাকুন সময়।